জহর কিকিরাকে দেখছিল। কিকিরা শেষ পর্যন্ত মাথা নাড়লেন, হতাশ গলায় বললেন, না, এই প্রিন্ট থেকে কিছুই বোঝা যায় না, সত্যিই ভুতুড়ে। বলে প্রিন্টটা তারাপদর হাতে দিলেন। জহর তার সাধ্যমতো যতটা করা যায় করেছে। বিনয়বাবুর দেওয়া পুরনো নেগেটিভ থেকে ৯ করেও ৩টে প্রিন্ট, সবই সমান। একপাশে কালো একটা ছোপ, যেন ঘন ছায়ার পর্দা, বাকিটা সাদাটে বা ঈষৎ বাদামি ধোঁয়া। ধোঁয়ার আকারটাও কেমন যেন কুণ্ডলি পাকানো। তারাপদ আর চন্দনও দেখেছে প্রিন্টগুলো, কিছুই ধরতে পারেনি। চন্দন বলল, আনাড়িকেও শাটার টিপেছিল ক্যামেরার, না হয় কোনো সোর্স থেকে আলো ঢুকে ফিল্ম নষ্ট করে দিয়েছে। চন্দন ফটো তুলতে পারে, শখের ফটোগ্রাফার। তারাপদ বলল কিকিরাকেই ঠাট্টার গলায়, যাই বলুন স্যার, ওই প্রিন্টটাকে মৃতজনের আত্মা বলে চালানো যায়, স্পিরিট আর কি। কিকিরা কথাটা শুনলেন, কিছু বললেন না ওকে। কয়েক মুহূর্ত অপেক্ষা করে কিকিরা বললেন, জহর, আমাদের একবার পাঁজাবাবুর বাড়িতে যাওয়া দরকার, মানে যেতে পারলে ভালো হতো। ওর দর্শন পাওয়ার একটা ব্যবস্থা। কথার মাঝখানে জহর বলল, ব্যবস্থা মানে আপনি আমার সঙ্গে যাওয়ার কথা বলছেন? হ্যাঁ, আমরা সবাই যেতে চাই। কি যেন ভাবলো জহর, বলল, কিভাবে যাব? হঠাৎ একটা দল করে এত অচেনা লোক ওর কাছে গেলে অসন্তুষ্ট হবেন, কিছু মনে করবেন। কিকিরা বললেন, সেটা স্বাভাবিক, তবে তুমি ভেবো না, আমার ওপর ছেড়ে দাও, আমি কাঁচা কাজ করব না। জহর সামান্য চুপ করে থেকে বলল, কবে যাবেন? কবে? কালকে হবে না? কালকে যদি ছকু আসে, ওর দ্বারা কাজটা কি হলো জেনে নি, তারপর পরশু বা তার পরের দিন হতে পারে। জহর আপত্তি করল না। কিকিরা হঠাৎ পতাকিকে ডাকলেন। পতাকি দোকানেই ছিল। পতাকি, তোমার হাতে যে ব্যাগটা ছিল ঠিক ওই রকম, অন্তত ওর মতন একটা ব্যাগ কাল কিনে রাখবে। চাঁদনিতেই পাবে, নিউ সিনেমার উল্টো দিক থেকে ফুটপাথে। মনে রেখো, ব্যাগটা যেন তোমার ব্যাগের মতন হয়, রং একই রকম। বলে কিকিরা পকেট থেকে টাকা বার করে পতাকির হাতে দিলেন। জহর প্রথমটাই বোঝেনি, পরে অপ্রস্তুত হয়ে বলল, আপনি টাকা দিচ্ছেন কেন কাকা? আমি দিচ্ছি। আরে রাখো, কটাই বা টাকা? আমার বড় খারাপ লাগছে কাকা, আমার জন্যে। তোমার খারাপ লাগার কোনো কারণ নেই জহর, আমি নিজেই যখন নাক গলাচ্ছি তখন তোমার খারাপ লাগবে কেন? ও কথা থাক, তুমি ওই ভুতুরে প্রিন্টগুলোর একটা আমাকে দেবে, পাঁজাবাবুকে অন্য দুটো, কিন্তু তাকে বলবে না যে আমায় দিয়েছ, বুঝলে? জহর মাথা নাড়ল। কিকিরার কথা মতনই কাজ হবে। চেয়ার সরিয়ে কিকিরা উঠে দাঁড়ালেন, বললেন, আমরা চলি আজ, চলো তারাপদ। কলকাতা, ঠনঠনিয়া, বীরভূম, হরিদ্বার, মায়ের অন্তর্ধান, ভূমিকম্প, ধসনামা। ব্যাপারটা বেশ জটিল হয়ে উঠেছে, কি বলো? দেখি কত জট পাকিয়েছে, কেনই বা। বাইরে এসে তারাপদ বলল, স্যার, আপনার পাগলামির মাথামুন্ডু আমি বুঝতে পারি না। হুট করে আপনি পাঁজাবাবুর বাড়ি যাবেন কেন? উনি আপনাকে ডাকেননি। কি করবেন আপনি ভুতুড়ে ওই প্রিন্ট নিয়ে? লাইফ আফটার ডেথ বইটাতে এইরকম ছবি দেখা যায়, মৃতজনের আত্মা টাইপ। এদিকে আবার একটা ব্যাগ কিনতে বললেন পতাকিকে, সবই আপনার অদ্ভুত। কিকিরা বললেন, শোনো তারাবাবু, ভাগ্য প্রসন্ন করার জন্য জ্যোতিষীরা নানা রত্ন ব্যবহার করতে বলে, তাতে কি হয় জানি না। আমি বলি বেস্ট রত্ন হলো ধৈর্য, ওটাই ধারণ করা। মহাভারত পড়েছ? পাণ্ডবরা কতদিন ধৈর্য ধারণ করে বসেছিল বলো তো? তারাপদ তামাশার গলায় বলল, স্যার, স্যার কি আজকাল নতুন করে মহাভারত পড়ছেন? তা মাঝে মাঝে পড়ি, কেন? পড়লে আপত্তি কিসের? তারাপদ আর কিছু বলল না। বাড়ি ফিরে কিকিরা দেখলেন ছকু আর চন্দন দিব্যি গল্প করছে বসার ঘরে বসে। হাসাহাসি হচ্ছিল। চন্দনের গলার জোরই বেশি, বোঝা যায়। ছকুই বক্তা, চন্দন শ্রোতা। তারাপদ সঙ্গেই ছিল কিকিরার। এখনো রাত তেমন হয়নি, 8টাও নয়। কিকিরাকে দেখে ছকু লাফ মেরে উঠে দাঁড়ালো। বসো বসো। ছকুকে বসতে বলে কিকিরা চন্দনের দিকে তাকালেন। তুমি কতক্ষণ?
ঘণ্টাখানেক হবে। খানিক পরে ছক্কু এলো। ওর কাছে গল্প শুনছিলাম। গল্পগুলো যদি সত্যি হয় স্যার, তবে ওকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ছকু জিনিয়াস। ছকু যথারীতি কিকিরার পা ছুঁয়ে প্রণাম করে বসে পড়ল। তার আগেই কিকিরারা বসেছেন। খবর বলো, কিকিরা বললেন। আমি ভাবছিলাম তুমি কাল সকালে আসবে। ছকু বলল, না গুরুজি, আজই চলে এলাম। খবর ভালো নয়। ভালো নয়? 10 নম্বর ঘাঁটিয়া দেখে কান হাইয়া সে বলল, ওই মাফিক ছোকরা, আপনি যেমন বললেন, কেউ তাদের খাতায় নেই। মালও কিছু জমা পড়েনি ওদের কাছে। এলিট সিনেমার পিছে ফিরিঙ্গি ওস্তাদ থাকে। সেও বলল ওই ছোকরাকে কেউ দেখেনি। কিকিরা বুঝতে পারলেন যে লোকটা, ছোকরাই বলা যায়, সেদিন ট্রাম লাইনের পাশ থেকে ব্যাগ নিয়ে পালিয়েছিল, সে ওই চাঁদনি এলাকার পকেটমার ছিনতাইবাজদের দলে নেই। তাদের পকেটে থাকে না, তাই তাকে ওরা চেনে না। ছকু বাজে কথা বলার মানুষ নয়, তার খোঁজখবরে ত্রুটি থাকার কথা নয়। তবে ওই ছোকরা যদি বেপাড়ার হয় অন্য কথা। তবে বেপাড়ার লোক এ পাড়ায় নাক গলায় না। ওটা ওদের মধ্যে একটা বোঝাপড়ার ব্যাপার। হয়তো কখনো কখনো এই নিয়ম ভাঙা হয়, তবে সেটা ব্যতিক্রম। তারাপদ নিচু গলায় চন্দনকে দোকানের ঘটনা শোনাচ্ছিল। একসময় চন্দন বলল, বীরভূমের মামার বাড়ির কথা বলেছিস তো? বলা হয়েছে। কি বলল জহর? কি বলবে আর, শুনে বোবা হয়ে বসে থাকলো। ও এত কথার কিছুই জানে না। কিকিরা কিছুক্ষণ অন্যমনস্কভাবে বসে থাকলেন। ছকুকে দেখলেন আবার। খুব যে হতাশ হয়েছেন মনে হলো না। হয়তো তিনি পুরোপুরি আশাও করেননি পতাকির ব্যাগ আর উদ্ধার করা যাবে। তবে পকেটমার ছোকরা সম্পর্কে একটা খোঁজ পাওয়া যেতে পারে এমন আশা ছিল, পাওয়া গেল না। অবশ্য না পাওয়া এক পক্ষে ভালো। ছোকরা তবে বাইরের আমদানি। হাজির হলো কোথা থেকে, কিসের লোভে? কিকিরা যা ভেবে রেখেছেন সেভাবেই একটা চেষ্টা করা ছাড়া আপাতত আর কিছুই করার নেই। ছকু, গুরুজি, কাল হবে না, পরশু আমরা ও বাড়ি যাব, পাঁজামশায়ের ঠনঠনিয়ার বাড়িতে। যাব সন্ধ্যাবেলায়। আমরা সকলেই যাব। তারা, চাঁদু, তুমি আর আমি। জহরও যাবে। চন্দন ঠাট্টা করে বলল, একটা পুলিশ ভ্যান ভাড়া করবেন নাকি? কথাটা কানেই তুললেন না কিকিরা। ছকুকেই বললেন, তুমি কাল ওই বাড়ির আশপাশ যতটা পারো নজর করে নেওয়ার চেষ্টা করবে। পারলে দু একজনের সঙ্গে আলাপ, গল্প গাছা। আমি যা শুনেছি তাতে ও বাড়ির নিচের তলা শিয়ালদার কোলে বাজারের মতন, যার যেমন খুশি থাকে, 12 ভাড়াটের হাট। তোমার বাড়ির ভেতর যাওয়ার দরকার নেই। বাইরে থেকে যা নজরে আসে দেখে নেবে। হাওয়ার ঝাপটাতেও গাছের আম মাটিতে পড়ে হে। ভালো করে নজর করবে। আর পরশুদিন আমাদের আসল কাজ। চন্দন হেসে উঠল। ইটের দুর্গে প্রবেশ? হ্যাঁ, সম্মুখ সমর। তুমি থাকবে ছকুর সঙ্গে নিচে একতলায়, তারাপদ থাকবে দোতলায় সিঁড়ির মুখে, আর জহর আর আমি দোতলায় পাঁজাবাবুর সঙ্গে পাঞ্জা লড়ব। দেখা যাক। তারাপদ মাথা নেড়ে বলল, অসম্ভব স্যার। আপনি বরং চাঁদুকে দোতলায় রাখুন, ওর সাহস বেশি। আমি আপনার চেলা হয়ে সঙ্গে থাকব, প্লিজ স্যার। কিকিরা বললেন, পরে সেসব দেখা যাবে, এখন আর কথা নয়। মাজাবাবুর বাড়ির একতলা সম্পর্কে যা শোনা গিয়েছিল তার কোনোটাই বাড়িয়ে বলা নয়। কোন আমলের পুরনো বাড়ি অনুমান করা যায় না। বাসার মাঝখানে বিশাল চাতাল, চাতালের একপাশে এক বারোয়ারি চৌবাচ্চা। বোধহয় সারাদিনই সুতোর মতন জল পড়ে। গোটা দিনে কলও আছে বারান্দার গায়ে। চাতালের চারদিক ঘিরে সরু বারান্দা, গা ঘেঁষে ছোট ছোট ঘর, খুপড়ি বলা যায়। নিচের তলার বাসিন্দাদের বিশেষ কোনো পরিচয় নেই। কোথাও মিস্ত্রি ক্লাসের কোনো লোক রয়েছে পরিবার নিয়ে, কোথাও 5-6 জন বিহারি মজুর থাকে একসঙ্গে, রান্না খাওয়া মিলেমিশে। ওপাশে 2 ছোকরা, হাওয়াই চটির কারবারি, ফুটপাতে বসে হকারি করে চটির। ট্রাম কোম্পানির এক কন্ডাক্টর থাকে পাশেই, স্ত্রী পুত্র নিয়ে। মামলি দর্জি, ইলেকট্রিক মিস্ত্রি, মা এক স্টিলের বাসনওয়ালা।
আরও কত কি। টিমটিমে আলো, 5 সংসারের কলরব, কালচে শ্যাওলার রং ধরা উঠোন। অদ্ভুত এক গন্ধ এই নিচের তলায়। কোনো সন্দেহ নেই, এরা যে যার খুশি মতো ভাড়া দেয় ঘরের, বা দেয়ও না, কারো কিছু বলার নেই। ওই বিচিত্র কলবর আর দুর্গন্ধের মধ্যে কোথাও রেডিও বাজে, কোথাও বা টিভি চলে একটা। কিকিরা জহরকে নিয়ে দোতলা সিঁড়ি ধরলেন, পেছনে তারাপদ। যাওয়ার আগে ছকুর ইশারা থেকে বুঝে নিয়েছেন, তার অনুমান অন্তত এক জায়গায় ঠিক। ছকু আর চন্দন নিচের তলার সদরের বাইরে দাঁড়িয়ে, ভেতরে ঢুকে দাঁড়াবার মতন মেজাজ নেই। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিকিরা বললেন, জহর, যা শুনেছিলাম এ তো তার চেয়েও ভয়ঙ্কর। সত্যি কোলে বাজার। ধরো বাড়ির যা অবস্থা, হঠাৎ যদি ভেঙে পড়ে। জনা 50 খতম, তারাপদ পেছন থেকে বলে। দোতলার মাঝামাঝি সিঁড়ির বাঁকে দাঁড়িয়ে কিকিরার মনে হলো, এ বাড়িতে আলো জ্বালানো যেন নিষিদ্ধ। হলুদ মতন যৎসামান্য আলো যা আছে তা না থাকলেও ক্ষতি ছিল না। সিঁড়িতে বোধহয় মানুষের পা পড়ে না, শুধু ধেড়ে টাইপের কয়েকটা ইঁদুর ছুটোছুটি করছে। পাঁজামশায়ের কি এমনই অর্থাভাব যে প্রয়োজন বুঝে আলো জ্বালতেও দেন না? ওই যা টিমটিম করে জ্বলে তাই যথেষ্ট। দোতলায় পা দিয়ে দেখা গেল সামনে টানা বারান্দা, ঢাকা বারান্দা অবশ্য। বারান্দার মাঝামাঝি জায়গায় একটা বাতি জ্বলছে। তার আলো এত কম যে অত বড় বারান্দা প্রায় অন্ধকার। বাড়ির কাউকেই দেখা গেল না। কিকিরা জহরকে বললেন, ডাকো কাউকে। জহর ডাকল, কে আছে? বারতিনেক গলা চড়িয়ে ডাকার পর বারান্দা ঘেরা ঘর থেকে একটি লোক বেরিয়ে এলো, মাঝবয়সী, পরনে খাটো ধুতি, গায়ে ফতুয়া, দাড়ি গোঁফ কামানো নয়। লোকটি সামনে এসে দাঁড়ালো, দেখছিল কিকিরাদের। কিকিরা জহরকে ইশারা করলেন। জহর বলল, বাবুকে গিয়ে বলো জহর বাবু এসেছেন। জহর। লোকটি জহরদের অপেক্ষা করতে বলে চলে গেল। কিকিরা চারপাশ দেখছিলেন। কলকাতা শহরে পুরনো বাড়ি অনেক দেখেছেন কিকিরা। এ বাড়ি যেন হার মানায় অন্যগুলোকে। এত জীর্ণ, হতশ্রী, অদ্ভুত এক গন্ধ। খসে পড়া বালি, সুরকির চুন আছে কিনা বোঝা যায় না। অথচ ইমারতের গঠন দেখলে মনে হয় যে আমলেই হোক, বাড়ি তৈরির সময় অন্তত রীতিমতন বাড়ির মাল মশলা খরচ করা হয়েছিল। নিচের ফাঁকা চাতাল থেকে সেই একই কলরব ভেসে আসছে, তবে অত জোরালো নয়। কিকিরা আর জহর নিজেদের মধ্যে কথা বলছিলেন। তারাপদ সামান্য পেছনে, তাকে বলা হয়েছে সিঁড়ির দিকে চোখ রাখতে। লোকটি ফিরে এলো, আসুন আপনারা, বাবু আসছেন। বারান্দা বরাবর 2-3টে বন্ধ ঘর পেরিয়ে একটা ঘরে এনে কিকিরাদের বসতে বলল লোকটি। ঘর খুলে আলো জ্বালিয়ে দিয়ে গিয়েছিল আগেই, এবার সে পাখা খুলে দিল, আলো জ্বেলে দিল অন্য একটা দেওয়ালেরও। বিশাল ঘর, মানে সাধারণ বড় ঘরের চেয়েও আকারে বড়। ঘর জুড়ে পুরনো আমলের সোফা, চেয়ার, আর্ম চেয়ার, ডিভান। কোনোটাই আজ আর উজ্জ্বল নয়, ময়লা ধুলো জমেছে, কাপড় ছিঁড়ে গিয়েছে এখানে ওখানে। ঘরের একপাশে একটা নকল বাজ পাখি, বাঘের মাথা, দেওয়ালে হরিণের শিং, আর কিছু ছবি দেওয়ালে। তার মধ্যে একটা ছবি পাঁজামশায়ের কোনো পূর্বপুরুষের অয়েল পেন্টিং। মাথায় পাগড়ি, গায়ে রাজকীয় পোশাক। কিকিরা অবাক হচ্ছিলেন, আবার কেমন যেন শঙ্কিতও হচ্ছিলেন। যে চালাকির খেলাটা তিনি খেলতে এসেছেন, সে খেলায় কি জিততে পারবেন? হঠাৎ কিকিরার চোখ পড়ে গেল বাজ পাখির ওপর। আশ্চর্য, বনেদি বাড়ির কেউ কেউ বসার ঘরে কুকুর, পাখি, এমনকি হায়েনার নকল মাথা সাজিয়ে রাখে। বাজ পাখি কিকিরা আগে কোথাও দেখেননি। পাখিটা দেখলে মনে হয় জীবন্ত। পায়ের শব্দ হলো। পাঁজামশাই ঘরে এলেন, বিনয়ভূষণ পাঁজা। জহররা উঠে দাঁড়িয়েছিল।
বিনয়ভূষণ কিকিরাদের দেখছিলেন, তার কৌতূহল হচ্ছিল। জহর বলল, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেই, আপনি বসুন। বিনয়ভূষণ বসলেন। হাতের ইশারায় কিকিরাদের বসতে বললেন, বসুন আপনারা। নমস্কারের সৌজন্য পর্ব চুকিয়ে কিকিরাও বসে পড়েছেন ততক্ষণে। ইনি আমার বাবার বন্ধুর মতো ছিলেন। কিকিরাকে দেখিয়ে জহর বলল, আমি কাকা বলে ডাকি, নাম কিঙ্কর কিশোর রায়। আর উনি কাকার সঙ্গে এসেছেন বলে তারাপদকে দেখালো। কিকিরা বিনয়ভূষণকে দেখছিলেন। বৃদ্ধই ধরা যেতে পারে, তবে অক্ষম নন শারীরিকভাবে। এখনো পিঠ সোজা, গাল মুখ শুকিয়ে কুঁচকে যায়নি। ওর পরনে ধুতি, গায়ে হাফহাতা গেঞ্জি, গলার কাছে বোতাম দেওয়া, পায়ে তালতলার চটি, বাঁ হাতে চশমার খাপ, চোখে চশমা নেই। বোঝা যায় দূরের জিনিস দেখতে অসুবিধে হয় না। চশমাটা কাছের বস্তু দেখার বা পড়ার জন্য। ধবধবে ফর্সা রং গায়ের, মাথার চুল সাদা এবং স্বল্প, গলায় একটি ছোট মাপের সোনার হার। জহর বলল, সেদিন যা ঘটেছিল রায় কাকা সচক্ষে দেখেছেন, ওই জন্যে ওকে নিয়ে এলাম। পতাকিদের কোনো দোষ নেই, তাছাড়া কাকারও কিছু বলার আছে। বিনয়ভূষণ বললেন, আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, কিকিরা বললেন, একটা কাজে আমি ওদিকে গিয়েছিলাম, ঘটনাটা চোখে পড়ে যায়। পতাকিকে আমি চিনি, অনেক দিন, স্টুডিওয় কাজ করে জানি। বুঝতে পারছি, তা আপনি কি এই কথাটাই বলতে এসেছেন? মাথা নাড়লেন কিকিরা, বললেন, না, আমি একটা ব্যাগ আপনাকে দেখাতে এসেছি। ব্যাগ? কিসের ব্যাগ? কিকিরার কাঁধে একটা কাপড়ের ঝোলা ছিল, তার মধ্যে হাত ডুবিয়ে প্লাস্টিকের ব্যাগ বার করলেন। দেখতে প্রায় কালো, লম্বায় ফুটখানেক। পতাকিকে দিয়ে ব্যাগ কিনিয়ে সেটার চেহারা পুরনোর মতো করা হয়েছে, যদিও তা পুরোপুরি হয়নি। এই ব্যাগ, কিকিরা বললেন, আগে আপনি দেখেছেন? বিনয়ভূষণ ব্যাগ দেখতে দেখতে অবাক হয়ে বললেন, তা আমি কেমন করে বলবো, তবে হ্যাঁ, জহরের সেই লোকের হাতে এরকম ব্যাগ ছিল। আপনি কি ব্যাগটা উদ্ধার করেছেন? জহর তাড়াতাড়ি বলল, হ্যাঁ, উনি উনি কুড়িয়ে পেয়েছেন, কেউ দিয়েছে। জহর বলল, আগে মানে ঠিক কুড়িয়ে পাওয়া নয়, দেয়নি কেউ। তবে? কিকিরা এবার নিজেই কথা বললেন, আমি অনেক দিন ধরেই ওদিকে ঘোরাফেরা করি, চেনা লোকজন আছে। চুরিচামারি, পকেটমার, ছিনতাই হলে খোঁজ খবর পাই। আপনি পুলিশের লোক? আগে না, পুলিশের লোক নই, তবে ওই যে গুমঘর লেনের কাছে বাচ্চাদের একটা ক্লিনিক আছে, পোলিও পেশেন্টদের দেখা টেকা হয়, তার পাশে একটা ছোট বাড়ি আছে। সেখানে কাঁচা চোর ছ্যাঁচোর পকেটমারদের শুধরানোর চেষ্টা করা হয়। থানা পুলিশ থেকেই পাঠায় অনেককে। আমি ওখানে যাই, ধরা পড়া ছোকরাগুলোকে বাবা বাছা করে ধর্মকথা শোনাই, বারণ করি কুকর্ম করতে। কিকিরা আগেই মনে মনে সব কথা বানিয়ে রেখেছিলেন। বিনয়ভূষণ অবাক হয়ে বললেন, কই, এরকম তো আগে শুনিনি। জুভেনাইল কোর্ট বলে একটা কি আছে শুনেছি, তা সে তো অন্য ব্যাপার। কত কি আছে পাঁজামশাই, আমরা কি সব জানি না খোঁজ রাখি? মাথা নাড়লেন বিনয়ভূষণ। আপনি বলতে চাইছেন ব্যাগটা সেখান থেকে পেয়েছেন? আজ্ঞে, যথার্থ। আমার জিনিসটা কই, সেই খাম? ফটোর কথা বলছেন? কিকিরা বললেন। কি বলি আপনাকে বলুন তো, যে বেটা ব্যাগ মেরে পালিয়েছিল সেই রাস্কেলটা ব্যাগের মধ্যে টাকা পয়সা যা ছিল পকেটে পুরে, বাকি যা কাগজপত্র ছিল ছিঁড়ে দলা করে পাকিয়ে আস্তা করে ফেলে দিয়েছে। কিকিরার বলার ধরনে ইতস্তত ভাব, একটু যেন কুণ্ঠা। সেভাবে গোছানো নয় কথাগুলো, এসবই তাঁর ইচ্ছাকৃত। বিনয়ভূষণ কেমন বিহবল, হতবাক, মুখে কথা নেই। শেষে বললেন, ফেলে দিয়েছে আস্তা করে? আজ্ঞে, চোরের আর কাগজপত্র কি কাজে লাগবে? টাকা যা পেয়েছে নিয়েছে। কাগজ তো সোনাদানা ঘড়ি আংটি নয় যে বাজারে বেচা যাবে।
তাই ফেলে দিয়েছে। সেই লোকটি আবার ঘরে এলো, হাতে শ্বেত পাথরের বড় থালা, 3টি গ্লাস, গ্লাসে শরবত। কাচের গ্লাস নয়, জার্মান সিলভারের গ্লাস, অল্প কারুকার্য গ্লাসের গায়ে। শরবত এগিয়ে দিয়ে চলে গেল লোকটি। বিনয়ভূষণকে অত্যন্ত ক্ষুব্ধ মনে হচ্ছিল, তবু সৌজন্য দেখিয়ে কিকিরাদের শরবত খেতে বললেন। তারাপদ অস্বস্তি বোধ করছিল। কিকিরা হয়তো ভুল করেছেন, এভাবে জড়িয়ে পড়া উচিত হয়নি তার। জহরও চুপ। বিনয়ভূষণ হঠাৎ বললেন কিকিরাকেই, আপনি কি আমাকে একটা ছেঁড়া পুরনো ব্যাগ দেখাতে এসেছেন? এর কোনো দরকার ছিল না, বলে জহরের দিকে তাকালেন। মনে হলো জহরের ওপর অত্যন্ত বিরক্ত হয়েছেন। কিকিরা কিছুক্ষণ চুপ করে থেকে শেষে বিনীতভাবে বললেন, আপনি অসন্তুষ্ট হয়েছেন, হওয়ারই কথা, কিন্তু আমি ঠিক ব্যাগ দেখাতে আসিনি। একটা কথা আপনাকে বলে নেই, কিছু মনে করবেন না। অন্য ব্যাপারে আমার অকারণ মাথা গলাবার অভ্যেস নেই, এখানে ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। পতাকিকে আমি অনেককাল ধরে চিনি। সে ভালো মানুষ, নিরীহ, গরিব, জহর সবই জানে। শরবত খেলেন সামান্য কিকিরা, ঘরের চারপাশে তাকালেন একবার, তারপর বিনয়ভূষণকে বললেন, সেদিন আমি নিজের চোখে যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে মামুলি পকেটমারের কাজ ওটা নয়। পতাকিকে ট্রাম থেকে ফেলে দেওয়া আর ওই ব্যাগ নিয়ে পালানোর একটা মতলব আগেই করা হয়েছিল। আমি যা করছি পতাকির জন্য করছি, অবশ্য জহরের জন্যও খানিকটা। বিনয়ভূষণ আরও বিরক্ত হলেন। কি বলছেন আপনি? ওই পতাকিকে কে ট্রাম থেকে ধাক্কা মেরে ফেলে দিতে চাইবে? কেন ফেলে দেবে? কাউকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া বিরাট অফেন্স, ও তো মারা যেতেও পারত। আপনি ঠিক বলেছেন, এ কাজ কে করলো? কে করলো মানে? আপনি অনুমান করতে পারেন না? বিনয়ভূষণ থতমত খেয়ে গেলেন। আমি? কি বলছেন মশাই? আমি কেমন করে অনুমান করব? কিকিরা বললেন, কাউকে সন্দেহ হয় না? কাজের কথা বলুন, না হয় আমায় ছেড়ে দিন। আমি বুড়ো লোক, এখন আমার বিশ্রামের দরকার। কিকিরা সামান্য হাসলেন। আপনার মায়ের ফটো আমার কাছে আছে, যদিও সেটা ছেঁড়া ফাটা, চটকানো, চিনে নিতে অসুবিধে হয়। আপনার কাছে আমার মায়ের ফটো আছে? বিনয়ভূষণ যেন উঠে বসার মতো পিঠ সোজা করলেন, উত্তেজিত হয়ে উঠেছেন। আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই, যা পাওয়ার আপনি পাবেন। তার আগে বলুন তো, আপনার মায়ের, বৃদ্ধা বিধবা মায়ের যে ফটো আপনি প্রায় বছর কয়েক আগে তুলিয়েছিলেন জহরকে দিয়ে, এতদিন পরে হঠাৎ সেটার জন্যে এত উতলা হয়ে উঠলেন কেন? কেন ওই ফটো থেকে আরও বড় সাইজের একটা ছবি তৈরি করে দিতে বললেন? বিনয়ভূষণ কিকিরাকে দেখছিলেন এক দৃষ্টে। প্রথমে তার চোখ মুখ দেখে মনে হলো অজানা অচেনা বাইরের একটা লোকের এই ধৃষ্টতাই। তিনি অত্যন্ত বিরক্ত ও বিস্মিত, কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু নিজেকে সংযত করলেন। কিকিরা শান্তভাবে বললেন, আপনি আমাকে ভুল বুঝবেন না। বিনয়ভূষণ কিছুক্ষণ কোনো কথা বললেন না, শেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এসব আমার ব্যক্তিগত কথা। আমার মা। কথার মাঝখানে বাধা দিয়ে কিকিরা বললেন, আপনার মায়ের কথা আমরা কিছু কিছু জানি। জানেন? কেমন করে? বিনয়ভূষণ যেন বিশ্বাস করছিলেন না। খোঁজ নিয়েছি, উনি বীরভূমের ডুমুর গ্রামের জমিদার পরিবারের মেয়ে। কলকাতায় তার বিয়ে হয়। এই বাড়ি তার শ্বশুর বংশের, মানে এখন আপনার পৈতৃক বাড়ি। বিনয়ভূষণ মাথা নাড়লেন। হ্যাঁ, সঠিক খবরই জোগাড় করেছেন। আরও দু একটা খবর বলতে পারি। এই বাড়ি ছাড়া কলকাতায় ও আশেপাশে যেসব সম্পত্তি আপনাদের এককালে ছিল, এখন তা দেনার দায়ে হাত ছাড়া অবস্থা। আপনাদের কি হবে শুনে? আমি নিজেই বলছি, এখন আমি ভিখিরি। অপচয় আর অহংকার আমার বাবার মাথায় ভূতের মতন চেপে বসেছিল, সেই সঙ্গে দুর্ভাগ্য। যাতে হাত দিয়েছেন ব্যর্থ হয়েছেন, টাকা পয়সা সব জলে পড়েছে। তাই এসবই আমি আমার মন্দ ভাগ্য বলে মেনে নিয়েছি।
শুধু শেষ বয়সে একটা জিনিস পারিনি। শুনবেন সে কথা? কিকিরা মাথা হেলালেন। শুনবেন। বিনয়ভূষণ প্রথমটায় চোখ বন্ধ করে বসে থাকলেন। অনেকক্ষণ পরে চোখ খুললেন। দেখলেন না কিকিরাদের। যেন নিজের মনে মনেই বললেন, পাপ আর পাক, এর মধ্যে পা ডুবলে মানুষ তলিয়ে যায় ধীরে ধীরে, জন্তুও যায়, তবে পাপে নয়। কেননা তারা মানুষ নয়, পাপ পুণ্য জানে না। আমার দাদামশাই তার আমলে করেছিলেন বিস্তর, তবে নষ্টও করেছেন। তিনি গত হলে আমার দাদিমা জমিদারির রাশ টেনে নেন। না, নেন বলবো না, ন্যায় বলবো। দিদিমাকে আমি দেখেছি ছেলেবেলায়। আপনি টাপনি করে কথা বলতাম না। আপনি খোঁজ করলে জানতে পারবেন। আমার দিদিমাকে ওদিককার লোক বলতো আর এক দেবী চৌধুরানী। দেখতে সুন্দর, তবে স্বভাবে হিংস্র। লাঠিয়াল, ডাকাত, বল্লমবাজ সবই পুষ্ট দিদিমা। মামলা আর খুনোখুনি দাঙ্গা লেগেই থাকত। তারাপদ হঠাৎ বলল, উনি নিজে খুনোখুনি করতেন? দিদিমার পোষা লোকরা করত, হুকুম দিত দিদিমা। তা ওই দিদিমা যখন নানা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়েছে, তখন আমার মা, আমি, বাবা কলকাতায়। খবর এলো দিদিমাকে কেউ চালাকি করে বিষ খাইয়েছে। আমরা ডুমুরগ্রাম পৌঁছবার আগেই দিদিমা মারা গেল। কি বিষ তা জানি না। গা গ্রামে কত রকম বিষের চল আছে কে জানে। সেকো বিষ হতে পারে। কেউ আবার বলে দিদিমা নিজেই বিষ খেয়েছে। কেন? আমার এক ছোট মাসি ছিল। মাসি বেশিরভাগ সময়ে বাপের বাড়িতে থাকত। মাসি হঠাৎ বিধবা হয়ে গেল। শোকের ধাক্কাটা নাকি সহ্য করতে পারেনি দিদিমা। আমার মা আর মাসি ছাড়া দিদিমার অন্য কোনো সন্তানাদি নেই। মাসির একটি ছেলে ছিল না? জানেন? হ্যাঁ ছিল। খ্যাপাটে, নির্বোধ, জেদি। সে কার পাল্লায় পড়েছিল কে জানে। বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়াতো। শেষে শ্মশানে গিয়ে কি করতো জানি না। কোনো তান্ত্রিকের সঙ্গ নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। কম বয়সেই। হ্যাঁ, 15-16 বছর বয়স থেকেই খ্যাপামি শুরু হয়েছিল। 20-21 ঘর ছাড়া। আমার চেয়ে বয়সে ছোট ছিল। আমরা তার খবর পেতাম না। মাসিও একদিন মারা গেল। বিনয়ভূষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন। ঘরের আলো কেমন অনুজ্জ্বল হয়ে আসছিল। তারাপদ চোখ সরিয়ে ভেতর দরজার দিকে তাকাতেই সেই নকল বাজ পাখির ওপর দৃষ্টি পড়ল। দেখলে বাস্তবিকই ভয় হয়। কিকিরা বললেন বিনয়ভূষণকে, আপনার মায়ের কথা একটু বলুন। উনি যে হরিদ্বারে তীর্থ করতে গিয়ে। আপনি শুনেছেন? কে বলল? জহর। কিকিরা টেপ রেকর্ডার লুকিয়ে রাখার কথা আর বললেন না। বিনয়ভূষণ বিষণ্ণ গলায় বললেন, মানুষ বোধহয় তার দিন ফুরিয়ে আসার আগে ভেতরে ভেতরে কিছু বুঝতে পারে। কেউ কেউ নিশ্চয়ই পারে। আমার মা পেরেছিল। একদিন নিজেই বলল, আমার একখানা ছবি তুলে রাখ। পুজোর আসনে বসে জপ করছি। যখন থাকবো না ওটাই দেখবি। আমি কোনোদিনও মায়ের কথা অমান্য করিনি। জহরকে বাড়িতে ডেকে এনে ফটো তোলালাম। এরকম ফটো আপনি হয়তো ঘরে ঘরে দেখবেন, ভেরি কমন। মায়ের মনে কি ছিল জানি না। ছবিটা শেষে আমার হাতে তুলে দিয়ে মা বায়না ধরল, শেষ বয়সে তীর্থে যাবে। তীর্থ তো আগেই সারা হয়েছিল। বাকি ছিল হরিদ্বার, ঋষিকেশ, কেদার, ওই দিকটা। মায়ের বয়স হয়েছে, তবে পঙ্গু হয়ে পড়েনি। সব রকম ব্যবস্থা করে মাকে নিয়ে গেলাম হরিদ্বার। তারপর ঘোরাফেরার পথে কি ঘটে গেল জানেন বোধহয়। জহর বলেনি? বলেছে, জানি, শুনেছি। তাহলে আর তো আমার বলার কিছুই নেই। একটু আছে। এতকাল পরে ওই বিশেষ ফটোটা নিয়ে। বাধা দিয়ে বিনয়ভূষণ বললেন, আপনি মশাই একটা কথা জানেন না। আপনি কি জানেন আমার মায়ের শ্রাদ্ধকর্ম হয়নি? হয়নি কারণ আমাদের যিনি কুল পুরোহিত, তিনি অবশ্য নেই। তার ছেলে আছেন, তিনি এখন আমাদের পুরোহিত। আমি ইদানিং প্রায়ই মাকে স্বপ্ন দেখতাম। খারাপ লাগতো। পুরোহিত মশাইকে বললাম। তিনি বললেন, অপঘাতে মৃতজনের প্রেতকর্ম হয় না। আর শাস্ত্র মতে নিরুদ্দিষ্ট ব্যক্তির শ্রাদ্ধকর্ম করার
কিছু নিয়ম মানেন প্রাচীনরা। যেমন নিরুদ্দিষ্ট হলে 12 বছরের আগে স্ত্রী তার স্বামীর শ্রাদ্ধকর্ম করতে পারে না, নিয়ম নেই। সেই রকম পুত্র সন্তানকেও কিছু নিয়ম মানতে হয়। এক্ষেত্রে আমি সন্তান হিসেবে মায়ের নিরুদ্দেশ হওয়ার 5 বছর আগে কোনো শ্রাদ্ধকর্ম করতে পারি না। তবে ওসব প্রাচীন লোকমত, যে মানে সে মানে, নয়তো মানে না। বুঝেছি, আপনার মা নিরুদ্দেশ হওয়ার পর 5 বছর পূর্ণ হয়ে গিয়েছিল। হ্যাঁ, আপনি মায়ের শ্রাদ্ধকর্মে তার ওই শেষ ফটোটি বড় করে তুলিয়ে, ঠিক বলেছেন। ওটা যদি নাই পেতেন, মায়ের অন্য ফটো। না, আপনি কোথাকার মানুষ আমি জানি না। এখন তো সবই হয়, কিন্তু আপনার জানা নেই। তখনকার দিনে বনেদি সম্ভ্রান্ত বাড়িতে বিধবা বয়স্কা মহিলাদের ফটো যখন তখন তোলা যেত না, পরিবারের আচার বিচারে বাধ্য। আরে তেমন হলে তো আমি আমার বাবা মায়ের একসঙ্গে তোলা পুরনো ছবি নিতেও পারতাম, কিন্তু তা তো হয় না। তাছাড়া ওটি আমার মায়ের শেষ ফটো, তার কথাতেই তোলা। কিকিরা তারাপদকে বললেন, দেখো চাঁদুরা কি করছে, ডাকো ওদের। ছকুকে বলবে ছোকরাকেও ধরে আনতে। কিকিরা জানতেন ছকু আজও ছোকরাকে এই গলির মধ্যে দেখেছে। চায়ের দোকানের বাইরে বেঞ্চিতে বসেছিল। ছকু বলেছে তাকে। তারাপদ চলে গেল। বিনয়ভূষণ অবাক হয়ে বললেন, ওরা আবার কে? কাকে ডাকতে পাঠালেন? ওরা আমার লোক। আপনার লোক? তারা এখানে কেন? কিকিরা বললেন, ওরা আসুক, দেখতেই পাবেন। আপনার কথাবার্তা বড় ধোয়াটে। যাকগে, আমার মায়ের ফটোটা দিন। আপনি বলেছেন ফটো দেবেন, কই দিন। কিকিরা মাথা নাড়লেন, দেব, একটু অপেক্ষা করুন। আচ্ছা পাঁজামশাই, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। আপনার মায়ের শ্রাদ্ধ শান্তির কাজ কবে করবেন ঠিক করেছিলেন? এই পূর্ণিমার পর, তৃতীয়া তিথিতে। এ বাড়িতে না মামার ভিটে ডুমুর গ্রামে? আপনি কি পাগল? এই বাড়ি মায়ের স্বামীর ভিটে। মায়ের শ্রাদ্ধকর্ম তার বাপের বাড়িতে হবে কেন? এ বাড়িতেই হবে। আমার ভুল হয়েছিল, যাক বাদ দিন। এই বাড়ি আগলে আপনি কতদিন বসে থাকবেন? বাড়ির যা হাল। কিকেরার কথা শেষ হওয়ার আগেই ছকু আর চন্দন একটা ছোকরাকে ধরে আনলো, সঙ্গে তারাপদ। ছকু ছোকরার গলা জড়িয়ে, তার কোমরের কাছে ছকুর বিখ্যাত অস্ত্রটি ধরে আছে। সাইকেলের চাকার স্পোকের মতন সরু দেখতে, অথচ বড় ভয়ঙ্কর এই অস্ত্র। অত্যন্ত তীক্ষ্ণ ও শক্ত। ছকু এর নাম দিয়েছে সূচা, মানে দ্য নিডল। কিকিরা চিনতে পারলেন, সেই ছোকরা ট্রাম লাইনের গায়ে ফুটপাত থেকে ব্যাগ তুলে নিয়ে পালিয়েছিল। এখন অবশ্য গায়ে লাল সাদা গেঞ্জি নেই, অন্য জামা। বিনয়ভূষণ হতবাক। এসব কি করছে এরা বাড়ির মধ্যে? কিকিরা বললেন, চেনেন একে? দেখেছি, কাছেই থাকে। কি নাম যেন? কি নাম? চুনি। চুনির অবস্থা দেখে মনে হলো ভীত, আতঙ্কিত, হতবুদ্ধি। সে যেন এমন এক জালে জড়িয়ে পড়েছে, যেখান থেকে ছাড়া পাওয়ার কোনো উপায় নেই। ছকুর হাতের অস্ত্রটা তার কোমরে ফুটছিল, একটু জোর দিলেই পেটে ঢুকে যাবে। কিকিরা বললেন, এই ছোকরাই সেদিন পতাকিকে ট্রাম থেকে ফেলে দিয়েছিল কায়দা করে, আর ওকেই আমি দেখেছি ব্যাগ তুলে নিয়ে পালাচ্ছে। ওর কাছেই আপনি ফটোর হদিস পাবেন। বিনয়ভূষণ বিহবল, বিমূঢ়, কথা আসছিল না। শেষে বললেন, কোথায় ফটো? চুনি বলতে চাইছিল না, কিন্তু ছকুর অস্ত্রটার খোঁচা লাগলো। কি যেন গালমন্দ করল ছকু। কোথায় ফটো? চুনির গলা জড়িয়ে গেল, ভয় পেয়েছে। সাধু বাবার কাছে। কি? বিনয়ভূষণ যেন বিশ্বাস করতে পারলেন না। সাধু? এ বাড়ির সাধু? আমি ঠিক বলেছি বড়বাবু, মা কালীর পা ছুঁয়ে বলতে পারি। বিশ্বাস করুন, আমাকে টাকা দিয়েছিল সাধু। বিনয়ভূষণ আর সংযত থাকতে পারলেন না, চেঁচিয়ে ডাকলেন কাউকে। সেই লোকটি এসে দাঁড়ালো। ওপর থেকে সাধুবাবুকে ডেকে দাও, আর শিবুকে। লোকটি চলে গেল। কিকিরা বললেন, ওপরে মানে তেতলায়? সেখানে লোকজন থাকে?
না, লোক নয়, শয়তান। আজ আমি তাকে দেখে নেব। উত্তেজিত হয়ে বিনয়ভূষণ উঠে দাঁড়ালেন। চিৎকার করে ডাকলেন শিবুকে। বসে পড়লেন আবার। শিবু এলো। বিনয়ভূষণের বোধবুদ্ধি যেন লোপ পেয়েছে। বললেন, ছোট দেরাজের মাথায় চাবি আছে। বড় আলমারি খুলে বন্দুক আনবে আমার। টোটাও পাবে আলমারির তলায়, যাও। যে লোকটি এসে দাঁড়ালেন তাকে দেখলে মন বিরূপ হয়ে ওঠে। ভদ্র সাংসারিক পরিবেশের সঙ্গে একেবারে বেমানান। গাঢ় গেরুয়া রঙের বসন পরনে, গায়ে জামা নেই, গেরুয়া চাদর মাত্র। গলায় 2-3 ধরনের মালা, রুদ্রাক্ষ আর রঙিন পাথরের। মাথার চুল ঝাঁকড়া, রুক্ষ, জট পড়ে গেছে। মুখে দাড়ি গোঁফ, পেকে গিয়েছে অর্ধেক। বাঁ চোখটি ছোট, পাতা যেন বুজে রয়েছে। পিঠে সম্ভবত কুঁজ আছে। বেঁকে হেলে দাঁড়িয়ে থাকলেন ভদ্রলোক। কিকিরা কিছু বলার আগেই বিনয়ভূষণ বললেন, রাগে ঘৃণায় গলা কাঁপছিল তার। গত বছরখানেকের বেশি এই বাড়ির তেতলায় ও রয়েছে, ওই সাধুবাবু। এই বাড়ির তেতলা? কিকিরা তো শুনেছেন তেতলার দরজা জানালা খোলা থাকে না বাড়ির। খড়খড়ি করা দরজা বন্ধই থাকে বরাবর। রাজ্যের পায়রা, তাদের ময়লা, খসে পড়া পালক পড়ে থাকে জঞ্জাল হয়ে। আর থাকে ইঁদুর, পাদুর, চামচিকে। সাধুবাবুকে দেখে মনে হলো অন্ধকার আর দুর্গন্ধময় ওই নরক থেকে সত্যি ওই মানুষটি বেরিয়ে এসেছেন। বিনয়ভূষণ বললেন সাধুবাবুকে। উত্তেজনায় গলা কাঁপছে। মুখে রক্ত তুলে মরতে বসেছিলে রাস্তায়। আস্থা করে তোমায় মরতে হতো। এখানে এসে আশ্রয় চাইলে, দয়া করে থাকতে দিয়েছিলাম। আর আর তুমি আমার সঙ্গে বেইমানি করে ওই গুন্ডা ক্লাসের ছেলেটিকে পেছনে লাগিয়েছিলে আমার। শয়তান, অকৃতজ্ঞ। সাধুবাবুর যেন রাগ উত্তেজনা নেই। নির্বিকার গলায় জড়িয়ে জড়িয়ে বললেন, না, আমার কৃতজ্ঞতা নেই। তুমি তোমার মায়ের ছবি সাজিয়ে ঘটা করে শ্রাদ্ধ করবে, আর আমি দেখব? কেন দেখবে না? তুমি কে? আমি কে তুমি জানো? আমিও জানি। তোমার মায়ের বলা ছিল তার মৃত্যুর 5 বছর আগে তুমি ডুমুর গ্রামের বাড়ি সম্পত্তি কোনো কিছুতেই হাত দিতে পারবে না। তোমার সে অধিকার নেই। কি তুমি অস্বীকার করবে? করলে আমি প্রমাণ দেখাতে পারি। না, আমি ঠক জোচ্চোর নই। মায়ের আদেশ, ইচ্ছে কাগজপত্রে লেখা আছে। কিন্তু এটা লেখা নেই যে তোমার মায়ের যে শেষ ফটো তুমি তুলিয়েছিলে, সেই ফটোর চারপাশে বাহারি ডিজাইন করা লাইন টেনে ওটা বাঁধাবার পর ফটোর 4 কোণে 4টি অক্ষর তোমার মা পরে বসিয়ে দিয়েছিল। সাধুবাবুর দাঁতগুলো দেখা গেল এক পলক। হয়তো ঘৃণা ভরে হাসলেন। 4টি অক্ষর কি তুমি জানো? শুনবে? ভয় দেখাচ্ছ আমাকে? আমি তোমার মতো একটা নোংরা জন্তুকে গুলি করে মারতে পারি। তুমি তুমি আমাদের মাতুল বংশের মান, ইজ্জত, সম্ভ্রম সব নষ্ট করেছ। মাসিকে তিলে তিলে মেরেছ। যা করেছি তা করা হয়ে গিয়েছে, সেটা পুরনো কথা। আমি যা ভেবেছিলাম, চেয়েছিলাম, তা পাইনি। সবই মিথ্যে হয়ে গেল। রাবণের স্বর্ণলঙ্কা ছাই হয়ে গিয়েছিল কে না জানে। ও কথা থাক, আসল কথা বলি। ওই 4টি অক্ষর হলো মতি হাসি। তুমি জানতে না ওই অক্ষরগুলোর মানে কি? পরে জেনেছ। কিকিরা অবাক হয়ে বললেন, মতি হাসি মানে কি? সাধুবাবু বললেন, ওকে জিজ্ঞেস করুন। বলে বিনয়ভূষণের দিকে তাকালেন। তুমি যুধিষ্ঠির নাকি? তুমি মহারাজ সাধু হলে আজ, আর আমি চোর? শোনো, আমাদের ডুমুর গ্রামের মদনমোহন মন্দিরে যে বিগ্রহ আছে মদনমোহনের, তার 3 হাত তলায় এক সিংহাসন লুকানো আছে। সোনা হিরে চুন্নি বসানো, দিদিমার কীর্তি। তুমি ওই সিংহাসন তুলে নেওয়ার পর তার বিক্রির অর্ধেক টাকা আমায় দেবে। বাদবাকি যা সম্পত্তি, যত কমই হোক, তারও আধা ভাগ। মদনমোহন আর তোমার মা, মানে মাসির নামে প্রতিজ্ঞা করো, ফটো আমি তোমায় দেব। কেউ কিছু বোঝার আগেই বিনয়ভূষণ বন্দুকটা তুলে নিলেন। শিবু যে কখন এসে মনিবের হাতে বন্দুক দিয়েছে কেউ খেয়াল করেনি। পুরনো আমলের 1 নলা বন্দুক। টোটা পড়া ছিল কিনা কে জানে। বিনয়ভূষণ উঠে দাঁড়িয়েছেন। তার মাথা ঘুরছিল।
চলে যাচ্ছিলেন। সাধুবাবুর ভ্রুক্ষেপ নেই, জড়ানো গলায় বললেন, তোমার মা, আমার মাসি ধাঁধা করে পদ্য লিখত। ফটোর পেছনে কি লিখেছিল তুমি আগে ধরতে পারতে না। শুনবে ধাঁধাটা? মনোহর মোহন অতি, তাহারে করিবে নতি, 3 সূচ নিচে যাবে, চাও যাহা তাহা পাবে। মানেটা তোমার মাথায় ঢুকতো না, নির্বোধ তুমি। মোহন হলো মদন মোহন, 3 সুতা হলো 3 হাত, ওটা হলো গেও মাপের হিসেব। আর মদন মোহনের মূর্তির হাতখানিক নিচে গেলে তুমি যা চাও তাই পাবে। বিনয়ভূষণ উন্মাদের মতো চেঁচিয়ে উঠলেন, রাস্কেল, নেমো খারাম! আমাকে তুমি যা খুশি বলো, আমি এখানে বসে বসে তোমার সমস্ত কিছু নজর করেছি। তোমার টেলিফোন লাইনের সঙ্গে তার টেনে আড়িও পেতেছি। হ্যাঁ, করেছি, অন্যায় করিনি। বিনয়ভূষণ নিশানা ঠিক করতে পারছেন না, মাথা ঘুরছে তার, চোখের দৃষ্টিও ঝাপসা। শয়তান, আজ আমি তোমায়। তারাপদ আর চন্দন আতঙ্কে কেমন এক শব্দ করে উঠল। কিকিরা এগিয়ে যাচ্ছিলেন, তার আগেই ছকু লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল বিনয়ভূষণের ওপর। একটা শব্দ হলো, গুলির শব্দ। ঘর কেঁপে উঠল যেন। নকল বাজ পাখিটা ছিটকে উঠে মাটিতে পড়ে গেল। সাধুবাবু নির্বিকারভাবে ঘর ছেড়ে চলে গেলেন। বিনয়ভূষণ টলতে টলতে চেয়ারে বসে পড়েছেন। চোখের পাতা খুলছেন না, ঘামছেন, শ্বাসকষ্ট হচ্ছিল বুঝি। চন্দন এগিয়ে গেল বিনয়ভূষণের দিকে। আশ্চর্য, চুনি কিন্তু পালিয়ে গেল না, দাঁড়িয়ে থাকলো স্থির হয়ে।